আচ্ছা, আমরা একটু দেখব যে যদি বলা হয় লিলি বলবে, ঠিক আছে? এখানে ঘটম এই যে পদটা আছে, এখানে কোন বিভক্তি আছে, কোন কারক আছে, এবং সেটা কি রকম কারক? লিলি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, বলো। কি হবে? কে বলতে পারে? ঘটমিতি পদে কিম কারকম, কা বিভক্তি, তৎকারকম কীদৃশম? শোভন, শোভন, হ্যাঁ স্যার। বলো তো। স্যার বলুন। কে স্যার বলবে? কর্মকারক দ্বিতীয়া। হ্যাঁ, কিন্তু সেই কর্মটা কিরকম? এই উত্তর পেয়েছি। কর্তরিপ্সিততম কর্ম। হ্যাঁ, কর্তৃপ্সুতম কর্ম, সেই কর্মটা আহ, তৎকর্ম উক্তম বা অনুক্তম বা। অনুক্তে। অনুক্তে। অনুক্ত কর্মের দ্বিতীয়া। উক্ত দেবদত্ত হলে তো উক্ত হতো মনে হয়, অনুক্ত হবে। হুম। তচ্চ কর্ম অনুক্তম। অস্তু। ধরো, বলা হলো যদি বলা হয় দূরদর্শনম পশ্যন অন্নম খাদতি, অত্র অন্নম ইতি পদে কা বিভক্তি, কেন সূত্রেণ? এটাও দ্বিতীয় হবে, তথাযুক্ত চানিশ্রুতম। হুম। এখানে তথাযুক্তম চানিপ্সিতম, তার মানে এই যে কর্মটা আছে, অন্নটা, এটা ঈপ্সিত কর্ম, অনিপ্সিত বা। মানে কর্মটা ঈপ্সিত কর্ম নাকি অনিপ্সিত কর্ম? অনিশ্চিত। অনিপ্সিত কর্ম, একদম অনিপ্সিত কর্ম। অনিশ্চিত কর্মটা কি করে হচ্ছে? দূরদর্শন
দেখছে, দেখতে দেখতে খাচ্ছে। তো দেখাটাও অন্ন, খাওয়াটাই তো। ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। মূল ক্রিয়ার সঙ্গে যেটা মানে মূল মানে যেটা সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে? সমাপিকা ক্রিয়া মানে এখানে স্পৃশতি, এখানে খাদতি, তার যেটা কর্ম হবে সেই কর্মটা এখানে তোমাকে আহ, অনিপ্সিত কর্মরূপে ধরতে হবে। কি বললাম বোঝা গেল? যেটা হ্যাঁ হ্যাঁ সমাপিকা ঠিক ক্রিয়া মানে খাদতি স্পৃশতি, তার যে তার যেটা কর্ম হবে সেই কর্মে সেই কর্মটাই তোমাকে আহ, অনিপ্সিত কর্ম বলে ধরতে হবে। হুম। ঠিক আছে, বুঝেছি। দেখো, আজকে একটা সূত্র আমরা পড়বো যেটা বেশ বড় সূত্র এবং তার মধ্যে অনেক বার্তিক আছে, সেই বার্তিকগুলো সহ পড়তে পারবে আমরা। হুম। গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম অকর্মকানাম অনিকর্তা সনৌ। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম অকর্মকানাম অনিকর্তা সনৌ, ওটা অ্যাকচুয়ালি ওই শব্দকর্ম ওইখানে সন্ধি হয়ে শব্দকর্মা কর্মকানাম মানে ওই অকারটা ময়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে, দিয়ে শব্দকর্মা কর্মকানাম অনিকর্তা সনৌ এরকম হবে। ঠিক আছে? না, কি বলছে সূত্রার্থ? আগে একটু পদচ্ছেদ করি, পদচ্ছেদ। গতি বুদ্ধি মানে এখানে কি কি পদগুলো আছে? গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম অকর্ম কানাম অনিকর্তা স নৌ। এইটা হচ্ছে একটা কমপ্লিট, প্রত্যেকটা সম্ভাব্যমান যে পদ সেইগুলোকে ভিন্ন ভিন্ন করে দেখানো হলো। একটা গতি আছে, গতিবাচক পদ আছে, বুদ্ধি, ঠিক আছে, প্রত্যবসানার্থ শব্দকর্ম অকর্মকানাম অনিকর্তা সনৌ। এখানে দেখো দুটো খুব আনকমন পদ আছে। একটা হচ্ছে নৌ। নৌ শব্দটা সপ্তমীর এক বচন। নৌ এটা হচ্ছে সপ্তমীর এক বচন, এটা সপ্তমীর এক বচন। এর প্রাতিপদিক কি? এর প্রাতিপদিক কি? হলো নি। যেমন মুনি মুনৌ, মতি মতৌ, বিধি বিধৌ, তেমনি নি নৌ। তেমনি যে অনৌ আছে, অনৌ এটাও সপ্তমীর এক বচন। তাহলে এর প্রাতিপদিক কি হবে? অনি। এই নি পদের দ্বারা নিযন্ত কে, নিযন্ত ক্রিয়াপদকে বোঝায়। অনিপদের দ্বারা অনিযন্ত বোঝায়। ঠিক আছে? কি বললাম বোঝা গেল?
কি বললাম বোঝা গেল? হ্যাঁ। এখন নিযন্ত অনিযন্ত ব্যাপারটা আহ, জানা আছে? নিযন্ত অনিযন্ত ব্যাপার কিছু জানা আছে, হ্যাঁ কি না? অঞ্জনা, নিযন্ত অনিযন্ত, মনিকা, কিছু মনে আছে নিযন্ত অনিযন্ত বিষয় কি? আহ, হুম, নিযন্ত্র মনিকা? হচ্ছে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করায়, এটা হচ্ছে নিযন্ত্র। অনিযন্ত্র হচ্ছে নিজেই কাজটা করে, এটাই জানি। হ্যাঁ, কিছুটা হলেও ঠিক আছে। দেখো, নিযন্ত নিযন্ত হচ্ছে যখন প্রেরণাদি ব্যাপার থাকে, যখন প্রেরণাদি ব্যাপার প্রকাশ পায়, মানে প্রেরণ, প্রেষণ ইত্যাদি যখন প্রকাশ পায়, সেখানে ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় হয়। যেমন বলছি, ধরো বলা হলো, একটা উদাহরণ দিচ্ছি দেখো, যে আমি বাজারে যাচ্ছি, অনুবাদ করলে কি হবে? আমি বাজারে যাচ্ছি অনুবাদ করলে কি হবে? অহম হট্টম গচ্ছামি। অহম হট্টম গচ্ছামি। হুম, তাহলে কি হলো না, অহম হট্টম গচ্ছামি। যদি বলি যে আমি বাজারে, আমি আমি গীতাকে বাজারে পাঠাচ্ছি, কি হবে? আমি গীতাকে বাজারে পাঠাচ্ছি, কি হবে? অহম গীতাম হট্টম গময়ামি না প্রেরয়ামি। প্রেষয়ামি। প্রেরয়ামি। প্রেষয়ামি, প্রে প্রেরয়ামি, গময়ামি, যা কিছু হতে পারে। অহম গীতম হট্টম প্রেষয়ামি। দেখো, এই যে গচ্ছামি এটা আর গময়ামি এটা, দুটো ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। গচ্ছামি নিজে যাচ্ছি, গময়ামি আমি প্রেরণ করছি, আমি প্রেষণ করছি। এই যে প্রেরণ, প্রেষণ মানে নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করানো, এই রকম যখন অর্থ প্রকাশিত হয়, তখন ওই ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যোগ হয়। নিচ, নিচ প্রত্যয় যোগ হয়ে, যে নিচ প্রত্যয় যোগ হয়ে রূপটা সিদ্ধ হয়। ঠিক আছে, নিচ প্রত্যয় যোগ হয়ে রূপটা সিদ্ধ হয়। তাহলে কি বললাম? যে তাহলে এই যে এই গচ্ছামি, এটা হচ্ছে অনিযন্ত পদ। গচ্ছামি এটা হচ্ছে অনিযন্ত। অনিযন্ত কেন? কারণ এই ক্রিয়াতে নিচ প্রত্যয় যোগ হয়নি, মানে এই গচ্ছামি এখানে নিচ অন্তে নেই, তাই অনিযন্ত। নিচ অন্তে নেই, তাই অনিযন্ত। আর গময়ামি এখানে নিচ অন্তে আছে, মানে গময়ামি এখানে নিচ প্রত্যয় যোগ হয়েছে, গময়ামি এখানে নিচ প্রত্যয় যোগ হয়েছে, তাই এটা হচ্ছে, তাই এটা হচ্ছে কি, নিযন্ত। তাহলে নিযন্ত আর অনিযন্ত বিষয়টা বোঝা গেল। আরো দুটো উদাহরণ দেব। ধরো বললাম যে
আমি আমি কি হবে? সুদীপা ব্যাকরণং পঠতি। কি হবে? सुदीपा मां व्याकरणं पाठयति। দেখো, বোঝা গেল? এই যে পাঠয়তি, পড়াচ্ছে, পড়াচ্ছে, পাঠয়তি, এখানে কিন্তু নিচ প্রত্যয় হয়েছে। তার মানে এই যে পাঠয়তি ক্রিয়াটা হচ্ছে নিজন্ত ক্রিয়া, পঠতি ক্রিয়াটা হচ্ছে অনিজন্ত ক্রিয়া। ঠিক আছে, পড়িয়ে দিই একটা। BHU স্টুডেন্ট। তাহলে এই যে পাঠয়তি নিজন্ত, এটা অনিজন্ত। এখন বিষয়টা হচ্ছে সূত্রদেহ কি বলছে যে অনিকর্তা, অনিকর্তা, অনিকর্তা মানে কি? অনিজন্ত অবস্থায় যেটা কর্তা, অনিজন্ত অবস্থায় যেটা কর্তা। স নৌ, নৌ মানে সেই কর্তাটা নিজন্তে গিয়ে কি হবে? কর্ম হয়ে যাবে। সূত্রার্থ কি বলছে দেখো না, গতিবাচক বুদ্ধিবাচক বা জ্ঞানবাচক শব্দকর্মক অকর্মক ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম সংজ্ঞক হয়। দেখো কি বললাম, একটু হলেও কিছু মানে এখানে শর্ত, এখানে মূল কাজটা কি ভাবো, এখানে মূল কাজটা কি? এখানে মূল কাজটা হচ্ছে, মানে মূল কাজটা হচ্ছে এটাই যে কর্মসংজ্ঞক হবে। প্রশ্ন, কার কর্মসংজ্ঞক হবে? মানে কার কর্মসংজ্ঞা হবে? কর্মসংজ্ঞা হবে, এটা হচ্ছে মূল কাজ। মূল কাজ কর্মসংজ্ঞা হবে। প্রশ্ন, কার কর্মসংজ্ঞা হবে? কর্তার, কর্তার কর্ম হবে, মানে কর্তাটা কর্মরূপে পরিবর্তিত হবে। কিরকম কর্তা? অনিজন্ত অবস্থায় যে কর্তা থাকবে, নিজন্ত অবস্থায় গিয়ে সে কর্ম হবে। অনিজন্ত অবস্থায় যে কর্তা থাকবে, নিজন্ত অবস্থায় গিয়ে সে কর্ম হয়ে যাবে। কখন হবে? গতিবাচক ধাতুর যদি প্রয়োগ থাকে, মানে সেখানে ধাতুটা দেখতে হবে, ধাতুটা গতিবাচক কিনা। পরবর্তী বুদ্ধিবাচক বা জ্ঞানবাচক ধাতু কিনা, বুদ্ধিবাচক অথবা জ্ঞানবাচক ধাতু কিনা সেটাও দেখতে হবে। আর কি বলছে, একটা বাদ গেছে, হুম, ভক্ষণার্থক। এই যে প্রত্যবসান, এই প্রত্যবসান শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ। প্রত্যবসান শব্দের অর্থ হলো ভক্ষণ। ঠিক আছে, তাহলে কি কি হলো আমরা পেলাম? যে গতিবাচক, বুদ্ধিবাচক, প্রত্যবসানার্থক মানে ভক্ষণার্থক ধাতু, ভক্ষণার্থক ধাতু যদি প্রয়োগ থাকে, মানে খাওয়া বোঝাবে এমন ধাতু যদি প্রয়োগ থাকে,
শব্দকর্মক। শব্দকর্মক মানে শব্দটাই সেখানে কর্ম। শব্দকর্মক মানে কি? শব্দটাই সেখানে কর্ম, সেটা শব্দকর্মক। তাহলে শব্দকর্মক এবং অকর্মক ধাতুর প্রয়োগে, এবং অকর্মক ধাতুর প্রয়োগে অনিজন্ত অবস্থায় যেটা, অনিজন্ত অবস্থায় যা কর্তা, নিজন্ত অবস্থায় গিয়ে সেটা কর্ম হয়ে যাবে। হুম, দেখো কি বলছে, যে উদাহরণ দিয়ে একটা একটা করে, তাহলে বোঝা যাবে। গতিবাচক, হুম, দেখো শিশুটি গ্রামে যাচ্ছে, কিভাবে অনুবাদ করলে? শিশুः গ্রামে গচ্ছতি। শিশুহু শিশুহু দেন গ্রামং গচ্ছতি। গ্রামম গচ্ছতি। দেখো এইখানে যে ক্রিয়াটা আছে সেটা গচ্ছতি, এটার অর্থ কি বোঝাচ্ছে? শিশুটি নিজে গ্রামে যাচ্ছে, শিশুটি নিজে গ্রামে যাচ্ছে। এখানে কি প্রেরণ, প্রেষণ ইত্যাদি কোনো অর্থ বোঝাচ্ছে? লিলি, No. বোঝাচ্ছে? লিলি, এখানে কি প্রেরণ, প্রেষণ, লিলি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখানে শিশুটি গ্রামে যাচ্ছে, এখানে কি প্রেরণ, প্রেষণ ইত্যাদি বোঝাচ্ছে কিছু? না স্যার। বোঝাচ্ছে না। তাহলে এখানে গচ্ছতি, এই যে ক্রিয়াপদটা নিজন্ত না অনিজন্ত? গচ্ছতি ক্রিয়াপদটা নিজন্ত না অনিজন্ত? দেখো, যদি প্রেরণ, প্রেষণ বোঝায় সেখানে ক্রিয়াপদটা নিজন্ত হবে। যদি প্রেরণ, প্রেষণ বোঝায় সেখানে ক্রিয়াপদটা নিজন্ত হবে। যদি না বোঝায় সেখানে অনিজন্ত হবে। এরপরে বলো, নিজন্ত না অনিজন্ত? লিলি, স্যার নিজন্ত। আবার রিপিট করছি, যদি প্রেরণ, প্রেষণ বোঝায় তাহলে ক্রিয়াপদটা নিজন্ত হবে। যদি প্রেরণ, প্রেষণ না বোঝায় তাহলে ক্রিয়াপদটা নিজন্ত হবে না। এরপরে বলো, গচ্ছতিটা নিজন্ত না অনিজন্ত? স্যার এটা অনিজন্ত অবস্থায় আছে। মানে বোঝা গেছে তো, না আমি জাস্ট বললাম বলে? না না স্যার, বুঝতে পেরেছি এবার। হুম, এটাকেই দেখো আমি বলছি যে পিতা শিশুটিকে গ্রামে পাঠাচ্ছে, কি হবে? স্যার এটা নিজন্ত অবস্থা। নিজন্ত অবস্থায় আছে। তাহলে হ্যাঁ। দেখো
অনিজন্ত অবস্থায় কর্তা কে ছিল? অনিজন্ত অবস্থায় কর্তা কে ছিল? স্যার শিশুটি। শিশু। হ্যাঁ। এই ক্রিয়াটা হচ্ছে অনিজন্ত, তাই তো? ক্রিয়াটা অনিজন্ত। তাহলে আমি হ্যাঁ আগে স্যার। ক্রিয়াটাকে আমি আগে নিজন্ত করি, গময়তি। এখানে কর্তা কে আছে? পিতা। পিতা গময়তি। কোথায় পাঠাচ্ছে? গ্রামম, গ্রামে পাঠাচ্ছে। আর এই যে অনিজন্ত অবস্থায় যেটা কর্তা ছিল, সে কি হবে? নিয়ম অনুসারে, অর্থ অনুসারে কি হবে? অনিজন্ত অবস্থার অনিজন্তের কর্তা নিজন্তে গিয়ে কি হবে? কর্মসংজ্ঞা। কর্ম। কর্মসংজ্ঞা হবে। তাহলে হ্যাঁ। শিশুটির কর্মসংজ্ঞা হলে কি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। মানে হ্যাঁ স্যার। রূপটা কি হবে? শিশুম। শিশু। ঠিক আছে, শিশুম। আচ্ছা। পিতা শিশুম গ্রামম গময়তি। বোঝা গেল? হ্যাঁ বোঝা স্যার। গেছে, হ্যাঁ কিনা? এগেন আর একটা উদাহরণ। রাম বনে যাচ্ছে, কি হবে? মনিকা। মনিকা, রাম বনে যাচ্ছে, কি হবে? ওই রামः বনং গচ্ছতি। রামঃ বনম গচ্ছতি। একে নিজান্তে করো। দশরথ দিয়ে করো, দশরথ। দশরথः রামং বনং গময়তি। দশরথः রামম বনম গময়তি। দেখো, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই যে অনিজন্তের কর্তা, অনিজন্তের যে কর্তা রাম, সেটা নিজন্তে গিয়ে কর্ম হয়ে গেল। এবং এই কর্মটা কোন সূত্র দিয়ে হলো? এই কর্মটা হলো এই বুদ্ধি প্রত্যবসান। গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকর্ণ মণিকর্তা স নৌ, এই সূত্র দিয়ে। পরবর্তী গতিবুদ্ধি জ্ঞানার্থক। জ্ঞানার্থক কি আছে? দেখো, ধরো বলা হলো বালিকাটি সাহিত্য বুঝছে, মানে নিজে নিজে পড়ে বুঝছে। কি হবে এটা? বালিকাটি সাহিত্য বুঝছে। বললাম যে বালিকা সাহিত্যম বুধ্যতে। এই যে বুধ্যতে, এটা হচ্ছে অনিজন্ত। একে করো আচার্য বালিকাটিকে সাহিত্য বোঝাচ্ছে, কি হবে? আচার্য বালিকাটিকে সাহিত্য, অঞ্জনা বলো তো, অঞ্জনা। অঞ্জনা আছো? আজ হ্যাঁ, বলো কি হবে? আচার্য হুম, বালিকম সাহিত্যং বোধয়তি। 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 হ্যাঁ, বোধ হয়। এই যে বোধয়তি নিজন্ত হয়ে গেল। আর যখনই নিজন্ত হয়ে গেল, তখন অনিজন্তের যে কর্তা বালিকা, সেটা হয়ে গেল কর্ম, বালিকাম। এটা হচ্ছে বোধ ধাতু, বোঝা,
জ্ঞান, জ্ঞানার্থক, এই জ্ঞানার্থক ধাতুর যোগে হলো। ঠিক আছে, ধরো আর একটা স্যার, বললাম। হুম, ওইখানে আচার্যম হবে না, আচার্য, সরি, মানে আচ্ছা আচার্য। আমার টাইপিংটা ভুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ধরো বলা হলো আচার, আরে আচার্য, उसमें ওকার কি কেন? ওখানে তো ওই আচার্য হবে না, আচার্য তো নর ওটা শব্দের মতো। সন্ধি করা হয়েছে বলে ওকার হয়েছে। হুম, সন্ধি করে ও করা হয়েছে। সন্ধিটা কার সাথে হলো যে? মানে পরে বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকলে পূর্বে বিসর্গটা ওকার হয়, তাই হয়েছে। ঠিকঠাক। এখানের রুলসটা হচ্ছে এইরকম। আচার্য বালিকাম, এই অবস্থায় এটা যখন, এটাকে মানে দুরকম সংস্কার হয়, একটা হচ্ছে বাক্য সংস্কার, একটা হচ্ছে পদ সংস্কার। ঠিক আছে, বাক্য সংস্কার মানে তুমি বাক্যটাকে যখন তুমি একটা অনেকগুলো পদ পাশাপাশি বসিয়ে তুমি যখন বাক্যে প্রয়োগ করছো, তখন সেই পদগুলোর মধ্যে কোথায় মানে যখন পাশাপাশি বসবে তাদের বিভক্তি প্রয়োগ হবে, এবং সেই বিভক্তি অনুসারে সেখানে সন্ধি টন্ধি কার্য হবে, মানে সন্ধি ইত্যাদি কার্য হবে। তখন তুমি ওটাকে, ওই বাক্যটাকে সন্ধি টন্ধি করে যখন বসাবে, মানে প্রয়োগ করবে, তখন সেটাকে বলা হয় বাক্য সংস্কার। তাহলে এখানে আমার বাক্য আছে আচার্য বালিকাম সাহিত্যম বোধয়তি, এটা এটা বাক্য একটা। সেই বাক্য সংস্কার অপেক্ষায় কি হবে, মানে বাক্য সংস্কার দশায় কি হবে, আচার্যস মানে তখন শুরু হবে এই এই যে বিসর্গ আছে তার পূর্ব অবস্থা থেকে শুরু হবে, আচার্যস বালিকাম। এখানে তো শশযুষ রুহু আসবে, আচার্য রু বালিকা হবে। এবং এখানে একটা সূত্র আছে হসিচ, হসিচ দিয়ে আসবে কি এটা, উম, বলছি। তা খরগোশ, খরগোশ না বিসর্জনীয় ওটা। হুম, বলছি বলছি, একটু আমি জাস্ট গুলিয়ে ফেললাম। हसिच अप्लुतात अतः परस्य रोह उसे धसी, अप्लुत अतः রোহ, হ্যাঁ, রোহ উসেদ, হ্যাঁ, হসিজ ঠিকই আছে, ভুল বলিনি, ঠিকই আছে। হসিজ দিয়ে এখানে উম, হসি ওই হসযশ রু দিয়ে রু এলো, আর হসিজ সূত্র দিয়ে ওই রুট আবার উ হয়ে যাবে, উ বালিকা, এরকম হবে। এখানে তো আধগুণও লেগে যাবে, অকার উকার গুণ করলে ওকার হয়ে যায়, আচার্য। এই হচ্ছে প্রক্রিয়া, বোঝা গেছে? হ্যাঁ, বুঝলাম। এই হচ্ছে প্রক্রিয়া। সাধারণ নিয়ম, সুজাতা যেটা বললো ওটাই, বিসর্গের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে, বিসর্গের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে, সেখানে বিসর্গটা ওকার হয়ে যাবে। প্রক্রিয়া এটাই, কারণ তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা বর্ণই হসের মধ্যে চলে আসবে। হসি, এই যে হসি, মূল সূত্র যেটা হসি, হসি মানে হস পরে থাকলে, হস প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে, তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা বর্ণই হস, হস পরে থাকলে ওই যে রোহ, রু, তার উ হয়ে যাবে, উ হয়ে গেল, এটা হচ্ছে মূল সূত্র, মেন সূত্র হসিচ। যাই হোক, আমাদের এটা বাইরে,
আলোচনার বাইরে, এই মুহূর্তে এই প্রসঙ্গে আলোচনার বাইরে, তবু মানে জাস্ট জানার জন্য বলে দিলাম। আমরা ছিলাম কোথায়? আমরা জ্ঞানার্থকে ছিলাম। এখন আমরা দেখব যে ভক্ষণার্থক। স্যার এখানে ওই বোধ্যতে ওটা আত্মনেপদী ছিল, ওই নিচ করার পর পরস্মৈপদী হলো। হ্যাঁ, ওটা কোনো, হ্যাঁ ওটা পরস্মৈপদী হবে। একটা সূত্র আছে, বুধ যুদ্ধ নশ জনেং প্রুদ্রশ্রভ্য নেহে, একটা সূত্র আছে। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ মনে বুদ্ধতে, মনে পড়েছে, আপনি মনে পড়েছে? পড়িয়েছিলেন। হ্যাঁ, হুম, হ্যাঁ মনে পড়েছে। এগুলো অনেক কিছু নিয়ম মেনে হয়তো। বুধ যুদ্ধ বুধ যুদ্ধ নশ জনেং প্রুদ্রশ্রভ্য নেহে, ওই সূত্র অনুসারে বুধ ধাতু যদি নিযন্ত হয় সেখানে পরস্মৈপদী হয়ে যাবে। বুধ ধাতু, যে নেহে, নেহে মানে কি? ওই যে নি শব্দ তার পঞ্চমীর এক বচন, নেহে মানে নিযন্তাৎ। নেহে মানে নিযন্তাৎ বুধ, বুদ্ধাতো পরস্মৈপদম স্যাৎ। বোঝা গেছে? হুম, চলো হ্যাঁ স্যার। উদাহরণ। ধরো বলা হলো যে বালকটি ভাত খাচ্ছে। এখানে ভোজ ধাতুর প্রয়োগ প্রয়োগ করতে হবে। বালকটি ভাত খাচ্ছে, কি হবে? বালকঃ অন্নম ভুঙ্ক্তে। বালকঃ অন্নম ভুঙ্ক্তে, এটাকে বলবো যে মাতা বালকটিকে ভাত খাইয়ে দিচ্ছে। কি হবে? বলো বলো, কি হবে? বলবো আমি? বলো। মাতা হুম, বালকম অন্নম ভোজয়তি। ভোজয়তি। হুম। মাতা বালকম ভোজয়তি। ধরো বললাম, হুম, ভোজয়তি। হ্যাঁ কেউ কিছু বলছো? ধরো বলা হলো যে নরেশ ধরো বলা হলো যে রাস্তাতে, মার্গে কি হবে? কি হবে বলো বলো, কি হবে? মার্গে স্মৃতি পা কি ফুচকাম খাদতি। হুম, মানে হাতে করে খাইয়ে দিচ্ছে এমন নয়, বিষয়টা হচ্ছে খাওয়াচ্ছে, মানে যে ভালোবেসে খাওয়াচ্ছে, মানে টাকা দিয়ে খাওয়াচ্ছে, এরকম অর্থ। কি হবে? সুজাতা মার্গে স্মৃতিং ফুচকাম খাদয়তি।
দেখো, বোঝা গেল? এটা হচ্ছে ভক্ষণার্থক। একটা আছে শব্দকর্ম। শব্দকর্ম মানে কি? শব্দকর্ম বলতে মানে যে কর্মগুলো শব্দাত্মক, শব্দস্বরূপ, যে কর্মগুলো শব্দস্বরূপ। যেমন কিরকম? ধরো বলা হলো যে বেদ, বেদ ইজ ইকুয়াল টু কি? বেদের লক্ষণ কি? শব্দ রাশি বেদঃ, মানে বেদ ইটসেলফ শব্দ রাশি, শব্দ সমষ্টি। মানে বেদের, বেদ ইজ ইকুয়াল টু কি? বেদ ইজ ইকুয়াল টু শব্দস্বরূপ, মানে শব্দময়। ধরো বলা হয় যে রঘুবংশ কাব্য, রঘুবংশম কাব্য, এই যে কাব্যটা, এটা কি? এটা শব্দগুচ্ছ, শব্দ সমষ্টি। এর থেকে তো কিছু নয়। রঘুবংশম মানে ওই ওই রঘুবংশ গ্রন্থে সেই রঘুবংশীয় যে রাজারা মানে নিজেরা ওই গ্রন্থের মধ্যে বসবাস করছে, রানীরা আছে, ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে, সুদক্ষিণার সন্তান হচ্ছে না, তারা বশিষ্ঠের আশ্রমে যাচ্ছে। একটা মানে এরকম যে আহ, যে প্রথম মানে ওই রাজাগুলো ওই গ্রন্থের মধ্যে বসবাস করে, তাদের ঘর বাড়ি আছে, বশিষ্ঠের আশ্রম আছে, এইরকম তো নয়। অ্যাকচুয়ালি ওইটা কি? একটা শব্দের সমষ্টি। বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে, এই যে বাগর্থ, বাগর্থাবিব একটা শব্দ, বাগর্থাবিব সম্পৃক্ত একটা শব্দ, বাগর্থ শব্দ, প্রতিপত্তয়ে শব্দ, জগতঃ পিতরৌ বন্দে, জগতঃ একটা শব্দ, পিতরৌ একটা শব্দ, বন্দে একটা শব্দ, পার্বতী পরমেশ্বরৌ আর একটা শব্দ। এইরকম গোটা গ্রন্থটা শব্দময়। তার মানে এইগুলো সব শব্দ, শব্দস্বরূপ। এই যে কোনো টাইপের গ্রন্থ, যে কোনো টাইপের গ্রন্থ, এগুলো সব শব্দময়। বেদ, কাব্য, ব্যাকরণ, ঠিক আছে? ধরো কোনো একটা গান করছো, সেই গানটাও শব্দময়, গানটাও শব্দময়। গানের কি অন্য কোনো শব্দ ছাড়া অন্য কোনো ব্যাপার আছে? মানে গান, সঙ্গীতের মধ্যে শব্দ ব্যতিরেকে অন্য কিছু আছে কি? গুণ, গুণ, পদার্থ, এইসব কিচ্ছু নেই, কেবলমাত্র শব্দই, সেটা শব্দাত্মক। কোনো একটা পদ্য পাঠ করছো, পদ্য, সেই পদ্যটাও শব্দস্বরূপ। মানে শব্দ ছাড়া ওর মধ্যে আর কোনো সত্তাই নেই, শব্দাত্মক। পদ্য, গদ্য, এইগুলো হচ্ছে শব্দকর্ম। মানে এইগুলো শব্দস্বরূপ বলা হয়, শব্দস্বরূপ। কিছু কিছু শব্দস্বরূপের উদাহরণ, যেমন কাব্য, বেদ, ব্যাকরণ, অর্থাৎ যে কোনো ধরনের বই, পুস্তক এবং আর কি গ্রন্থ, গীত, পদ্য, গদ্য, শ্লোক, এইগুলি শব্দাত্মক বলে এইগুলি শব্দস্বরূপ। তাই এই পদগুলি যখন কর্মরূপে প্রযুক্ত হবে, তখন সেই কর্মটি হবে শব্দকর্মক। মানে শব্দটাই কর্ম যেখানে,
শব্দটাই কর্ম যেখানে। উদাহরণ দেখো, বলছে বালকটি বেদ পড়ছে, কি হবে? বালকটি বেদ পড়ছে, কি হবে? বলো বলো। बालकः वेदं पठति। বালকः বেদম পঠতি, ওয়ালকः বেদম পঠতি। এটা কি, এটা হচ্ছে অনিজন্তে আছে, একে নিজন্তে করো, কি হবে? बालकः वेदं पाठयति। আচার্য बालक বালকটিকে বেদ পড়াচ্ছেন, কি হবে? आचार्यः बालकं वेदं पाठयति। আচার্য বালকম বেদম পাঠয়তি। এই যে দেখো, অনিজন্তের যে কর্তা বালকঃ, নিজন্তে সে কর্ম হয়ে গেল, কেন হলো? এখানে এই যে কর্মটা বেদ, এটা কিরকম কর্ম? এটা বেদটা কিরকম কর্ম? এটা শব্দ কর্ম। এটা যে শব্দ কর্মক, এই বেদটা যে শব্দ কর্ম, কেন না বেদ নিজেই শব্দ স্বরূপ, বেদ নিজেই শব্দ স্বরূপ, তাই বেদ হচ্ছে শব্দ কর্মক। এখানে শব্দটাই কর্ম যেখানে। ধরো বললাম যে সুরেশः গীতম করোতি, সুরেশः গীতম করোতি, গুরুः সুরেশম গীতম কারয়তি। দেখো, বোঝা গেল? একদম। হুম। আবার ধরে বলা হলো যে সঙ্গীতা বিদ্যালয়ে পদ্যম পঠতি, শিক্ষকः সঙ্গীতাম বিদ্যালয়ে পদ্যম পাঠয়তি। এই যে পদ্যম, এটা শব্দকর্ম, তাই এখানে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হয়ে গেল। দেখো, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে বিষয়টা? পুরো বিষয়টা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। শব্দকর্ম অকর্মক, অকর্মক মানে যাদের কর্মই নেই, অকর্মক মানে যাদের কর্মই নেই। যেমন বালকটি হাসছে, কি হবে? বালকটি হাসছে, এখানে হজ ধাতু বালকম অকর্মক। হাসছে। এখানে হজ ধাতুটি অকর্মক। কেন অকর্মক? কারণ এর কোনো কর্ম সম্ভব নয়, হজ ধাতুর কোনো কর্ম সম্ভব নয়, তাই এখানে হজ ধাতু অকর্মক। কে বালকঃ হাসতি, পিতা বালকটিকে হাসাচ্ছে, কি হবে? পিতা বালকম হাসয়তি। এই যে দেখো, অকর্মক ধাতু, তার যোগে অনিজন্তে যেটা কর্তা ছিল মানে বালক, সেটা হয়ে গেল কর্ম। অনিজন্তে যেটা কর্তা ছিল সেটা নিজন্তে হয়ে গেল কর্ম। তাহলে পিতা বালকম হাসয়তি, পিতা বালকম হাসয়তি। ধরে বললাম যে শিশুটি শুয়ে আছে, কি হবে? সুমনা বলতে পারো? সুমনা, সুমনা আছো? না স্যার, পারবো না। পারবে না। কল্পনা, কল্পনা
কল্পনা তুমি বলো তো কি হবে? কল্পনা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, নেই হয়তো কাছে। শোভন, কি হবে? স্যার, কি হবে? শিশুটি শুয়ে শয়নং আছে। বলো। শয়নং কি বললে বলো? অঞ্জনা? শিশুः শ্বেতে। শিশু সেতে। বাহ। শিশু সেতে। দেখো, এই শুয়ে আছে মানে সেতে, সেতে, সেরাতে, সেরতে, এরকম রূপ হয় মনে হয়। আর শেষে। সেতে সেতে সায়াতে সেরাতে, সয়াতে সেরাতে। সেতে সায়াতে সেরাতে, শেষে সায়াতে সেদ্বে, সায়ে সে বাহে সে মাহে, এই ওলা রূপটা চলে। ও আচ্ছা, মানে মনে পারে। কি সেতে সয়াতে, তাই হ্যাঁ, তো? সেতে সায়াতে সেরাতে। সায়াতে মানে তালবস্যয় আকার না তালবস্য? সয়াতে, হ্যাঁ হ্যাঁ, না না, সয়াতে। সয়াতে। হুম, আচ্ছা, থ্যাংক ইউ। বাবা শিশু থ্যাংক ইউ সেতে। বলছে। হুম। এখন এটাকে ধরো বলা হলো যে মাতা শিশুটিকে শয়ন করাচ্ছে, কি হবে? মাতা শিশুম সায়াতে। শায়য়তি। মাতা শিশুম শায়য়তি। দেখো, পুরো সূত্রটা সব উদাহরণগুলো দিলাম। দেখো, কোথাও ডাউট থাকলো কি না? ক্লিয়ার? ক্লিয়ার। শয়াতে সেরাতে শেষে শয়াতে সেরাতে হুম। পাঠাবো ফটো তুলে ওটা রূপটা আত্মনেপদে। না না, আচ্ছা, আমি পেয়েছি, ঠিক আমি আছে। দেখলাম। হুম। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটার অর্থ। এখানে কতকগুলো বার্তিক আছে, ঠিক আছে? বার্তিক, সেই বার্তিকগুলো প্রথম পর্বে দেখো। আমাদের যে সূত্রটা পড়লাম, এই সূত্রটার দৃষ্টিকোণ থেকে বার্তিকগুলো আসবে। এই সূত্রটির দৃষ্টিকোণ থেকে বার্তিকগুলো আসবে, ঠিক আছে? জানবে বার্তিকের কাজ কি। বার্তিকের কাজ হচ্ছে খামতি পূরণ করা, বা কোথাও অতিরিক্ত কিছু বলা হয়ে গেলে তাকে রেগুলেট করা, তাকে কমিয়ে আনা, ঠিক আছে? আর যে সূত্রের পরে যে বার্তিক থাকে, জানবে সেই বার্তিকটাও ওই সূত্রের অর্থের উপর প্রভাব ফেলে। যে সূত্রের পরে যে বার্তিক থাকে, ওই বার্তিকের অর্থটাও ওই সূত্রকেই প্রভাবিত করে। কয়েকটা বার্তিক আমরা পড়ব, ঠিক আছে? প্রথম হচ্ছে নি বৈহোর ন। নি বৈহোর ন মানে এখানে এখানে দুটি ধাতু আছে। একটা হচ্ছে নি ধাতু, আর অপরটা হচ্ছে বহ ধাতু। নি ধাতু এবং বহ ধাতু। দেখো, নি ধাতু মানে নিয়ে আসা, নয়তি। নয়তি মানে নিয়ে আসা। আর বহ ধাতু মানে বহন করা। এই যে নিয়ে আসা, বহন করা, এই দুটো ধাতু, নিয়ে আসা মা আর বহন করা,
এই যে নিয়ে আসা এবং বহন করা, এই দুটো অর্থ এখানে কোনটার মধ্যে যাচ্ছে? গতিবাচক, বুদ্ধিবাচক, মানে নিয়ে আসা এটা কি বুদ্ধিবাচক হবে, মানে জ্ঞানবাচক হবে, নাকি ভক্ষণার্থক হবে, নাকি শব্দকর্ম গতিবাচক হবে? হবে। হ্যাঁ বলো। গতিবাচক। গতিবাচক। নিয়ে আসা এবং বহন করা গতিবাচক। ঠিক আছে, তাহলে যদি উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো বলা হলো ভৃত্যটি ভার নিয়ে আসছে, কি হবে? ভৃত্যঃ ভারম নয়তি। নয়তি। তাহলে এই গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্মা কর্মকানা মণিকর্তা সনৌ, এই সূত্র অনুসারে আমি যখন নয়তিটাকে নিযন্ত করব, মানে নায়য়তি করব, নয়তিটা নিযন্ত করলে নায়য়তি হবে, এবং আমি একটা কর্তা দিলাম যে স্বামী, মানে যে প্রভু ভৃত্যের মাধ্যমে ভারটি নিয়ে আসছে। ভার বলতে কি বলবো, যে ওই লাগেজ টাইপের কিছু একটা, লাগেজ। ঠিক আছে, তাহলে প্রভু মানে স্বামী আহ, নিয়ে আসছে, মানে তার দ্বারা নিয়ে আসছে, তার মাধ্যমে নিয়ে আসছে। নায়য়তি ভারম, নায়য়তি ভারম। তাহলে এখানে কি হবে? মানে গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দকর্ম কর্মকানামনি সনৌ, এই সূত্র অনুসারে কি হবে এখানে? কারণ নয়তিটা গতিবাচক। নয়তি গতিবাচক, মানে গতিবাচক ধাতুর প্রয়োগে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে। অনিজন্তের কর্তা মানে ভৃত্য, সেটা নিজন্তে গিয়ে কি হবে? কর্ম হয়ে যাবে। তাই তো নাকি? কর্ম হবে তো নাকি নিয়ম অনুসারে? কিন্তু তার মানে সূত্র অনুসারে এখানে ভৃত্যম হওয়ার কথা। সূত্র অনুসারে ভৃত্যম হওয়ার কথা, কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে নি বৈহর ন। নি ধাতু যদিও গতিবাচক, তথাপি নি ধাতুর প্রয়োগ থাকলে, নি ধাতুর প্রয়োগ থাকলে অনিজন্তের কর্তা নিজন্তে গিয়ে কর্ম হবে না। অনিজন্তের কর্তা নিজন্তে গিয়ে কর্ম হবে না। তাহলে এখানে তৃতীয়াই হবে। এখানে ভৃত্যেন তৃতীয়া হবে। ভৃত্যেন ভারং নায়য়তি। হুম। তার মানে কি, ওই অনিজন্তের কর্তা নিজন্তে গিয়ে কর্ম হবে না, তার মানে সেটা কর্তাই থেকে যাবে। অনিজন্তের যেটা কর্তা, সেই কর্তাটা নিজন্তে গিয়ে কর্ম হবে না, কর্তাই থেকে যাবে। আর কর্তা থাকা মানে সেখানে যে প্রথমাই হবে তার মানে নেই। অ্যাকচুয়ালি সেখানে ওই অনিজন্তের যে কর্তা, সেটা নিজন্তে গিয়ে অনভিহিত কর্তা হয়ে যাবে, অনভিহিত কর্তা। আর অনভিহিত কর্তা হলে কোন বিভক্তি হবে? তৃতীয়া বিভক্তি। কর্তা যদি অভিহিত ওরা হয়, অনভিহিত, অনভিহিত কি? বলো। অভিহিত, অভিহিত হলে সেটা তো প্রথমা হয়ে যায়। আর প্রথমা হবে। অনভিহিত হলে প্রথমা ভিন্ন অন্যান্য বিভক্তি হয়, যেগুলো হয়, হ্যাঁ। হ্যাঁ, যেটা যা খুশি বিবক্ষ অনুসারে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো, সূত্রানুসারে নয়তি এর প্রয়োগে ভৃত্যম হওয়ার কথা ছিল, কিন্তু এই নয়তি এটার জন্য হয়ে গেল
বা নি ধাতু প্রয়োগ থাকার জন্য এখানে কর্ম হলো না, কর্ম না হয়ে কর্তাই থেকে যাবে এবং সেই কর্তারা অনভিহিত কর্তা হওয়ার জন্য কর্তৃকরণায় তৃতীয়া সূত্র হচ্ছে কর্তৃকরণায় তৃতীয়া সূত্র দেনে তৃতীয়া হয়ে যাবে, মানে করণ হবে করণের হুম। ধর বলা হলো যে বৃত্তটি ভার বহন করছে, কি হবে? বৃত্তটি ভৃত্যः ভৃত্যः भारं वहति। ভৃত্যঃ ভারম বহতি। একই রকম স্বামী ভৃত্যেন ভারম বাহায়ত। বাহয়তি বাহয়তি। তাহলে এই হুম। যে ভৃত্যেন, এখানে বহ ধাতুটাও গতিবাচক, বহ হুম। ধাতুটা গতিবাচক, কিন্তু গতিবাচক ধাতুর প্রয়োগ থাকলেও অনিজন্তের কর্তায় নিজন্তে কর্ম হবে না। কেন হবে না? কারণ এটা বহ ধাতুর প্রয়োগ আছে। তাহলে বহ ধাতু এবং নি ধাতুর দুটো প্রয়োগ থাকলে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না, এটাই অর্থ পাচ্ছি। সূত্রার্থ লেখা হয় আচ্ছা হুম, এই দুটি ধাতুর প্রয়োগ থাকলে অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না, অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না। দেখো, নিজন্তে কর্ম হয়নি, কর্তা কর্তাই ছিল, কর্তাই থেকে গেছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বোঝা গেছে বিষয়টা না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম, দেখো পরবর্তী বার্তিক হচ্ছে দেখো বহে নিয়ন্ত্রী কর্তৃকস্য বহে নিষেধः, নিয়ন্ত্রী কর্তৃকস্য বহেরনিষেধः। এই বার্তিটা হচ্ছে পূর্ব বার্তিকের অপবাদ স্বরূপ, পূর্ব বার্তিকের অপবাদ স্বরূপ। কিরকম? মানে হচ্ছে যে বহধাতুর প্রযোজক কর্তা যদি কোনো সারথি হয়, মানে রথের সারথি হয়, তাহলে পূর্ববার্তিকের দ্বারা যে নিষেধ করা হয়েছে সেই নিষেধটি হবে না। বহে মানে বহ ধাতুর, নিয়ন্ত্রী কর্তৃকস্য মানে প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা যদি কোনো সারথি হয় বা নিয়ন্তা হয়, নিয়ন্তা মানে বহ ধাতুটা কিরকম না, বহ ধাতুটা কিরকম না, নিয়ন্ত্রী কর্তৃকস্য বহে, এরকম। এটাকে তুমি নিয়ন্তা করো, নিয়ন্তা, সারথ, নিয়ন্তা, নিয়ন্তা বা সারথি, নিয়ন্তা সারথি একই, ঠিক আছে? তাহলে বহ ধাতুটা কেমন
না, যে বহধাতুর প্রযোজককর্তা একজন নিয়ন্তা। বহধাতুটা কেমন? যে বহধাতুর প্রযোজককর্তা একজন নিয়ন্তা। তাই বলছে যে বহে কীদৃশস্য বহে নিয়ন্ত্রিকর্তৃকস্য বহে, মানে নিয়ন্তা যে বহধাতুর প্রযোজককর্তা নিয়ন্তা এমন যে বহধাতু তার ক্ষেত্রে অনিষেধ। অনিষেধ মানে পূর্ববার্তিকেন কৃতঃ নিষেধः অত্র প্রযোজ্য ন ভবতি। পূর্ববার্তিকেন কৃতঃ নিষেধः অত্র প্রযোজ্য ন ভবতি। ঠিক আছে, অর্থাৎ পূর্ববার্তিকের দ্বারা যে নিষেধ করা হয়েছে সেই নিষেধটা এখানে খাটবে না। যেমন ধরো বলা হলো যে দেখো বলা হলো যে উদাহরণ অশ্বাহ রথম বহন্তি। অশ্বাহ রথম বহন্তি, ঠিক আছে, বোঝা গেল। এখানে ধাতু কি আছে? বহ ধাতু। কি ধাতু? বহ ধাতু। বহধাতু। হুম। সেই বহধাতুটা তার কর্তাকে এখানে অশ্ব। অশ্ব। এই হুম। অশ্ব কি এখানে নিয়ন্তা? না। এই অশ্ব কি এখানে নিয়ন্তা মানে না কন্ট্রোলার? সারথি নয়। না না সারথি নয়, নিয়ন্তা নয়। নিয়ন্তা মানে কন্ট্রোলার, যে হ্যাঁ। কন্ট্রোল করে, যে হুম। রেগুলেট করে। এখানে তো অশ্ব তো নয়। না। এরপরে আমি বলছি যে সারথি বাহয়তি প্রথম। এখানে দেখো যে বহধাতু আছে, যে বাহয়তি, এই বাহয়তির মধ্যেও তো বহধাতু, তাই না? হ্যাঁ। বাহয়তি এর মধ্যেও তো বহধাতু। এই বহধাতুর যে কর্তা সে কিন্তু একজন নিয়ন্তা, যে নিয়ন্ত্রণ করে, যে নিয়ন্ত্রণ করে সে নিয়ন্তা। তাহলে এই যে বহধাতু তার যে কর্তা সারথি সেজন নিয়ন্তা, সেই জন্য পূর্ববর্তীকে বহধাতুর উদ্দেশ্যে যে নিষেধ করা হয়েছিল, পূর্ববর্তীকে মানে নিবৈহর্ণ, নিবৈহর্ণ এই বার্তিকে বহধাতুর ক্ষেত্রে নিষেধ কি করা হয়েছিল? অনিজন্তের কর্তা নিজন্তে কর্ম হবে না, কর্তাই থেকে যাবে, মানে কর্ম হবে না, এই নিষেধ করা হয়েছিল, কর্মের নিষেধ করা হয়েছিল। নিবৈহর্ণ কি কি বলা হয়েছে? নিবৈহর্ণ যে অনিজন্তে কর্তা নিজন্তে কর্ম হবে না, মানে কর্ম হবে না এই নিষেধ করা হয়েছিল, কর্ম হবে না এই নিষেধ করা হয়েছিল। ঠিক আছে, অনিজন্তের যেটা কর্তা সেই কর্তারা নিজন্তে গিয়ে কর্ম হবে না, মানে কর্মের নিষেধ করা হয়েছিল, সেই নিষেধটা এখানে খাটবে না, সেই নিষেধটা এখানে প্রযোজ্য নয়। দ্যাট মিনস বহধাতুর প্রয়োগে সেই বহধাতুর কর্তা যদি কোনো প্রযোজক কর্তা হয়, বহধাতুর কর্তা যদি কোনো নিয়ন্তা হয়, নিয়ন্তা, তাহলে সেক্ষেত্রে পূর্ববর্তীকের দ্বারা যে নিষেধ হয়েছিল সেই নিষেধটা এখানে প্রযোজ্য নয়। তার মানে পূর্ববর্তীকে নিষেধ হয়েছিল যে কর্ম হবে না, এই যে কর্ম হবে
হবে না, এই নিষেধটা এখানে খাটবে না, তার মানে কর্ম হবে। অনিজন্তের কর্তা নিজন্তে গিয়ে কি হবে, কর্ম হবে। তার মানে অনিজন্তের কর্তা কে ছিল? অনিজন্তের কর্তা কে? অশ্বান। আচ্ছা, হ্যাঁ। সেটা নিজন্তে গিয়ে কর্ম অশ্বান হবে। সারথিঃ অশ্বান রথং বাহয়তি। সারথিহি অশ্বান রথম বাহয়তি। দেখো, বোঝা গেল কি? যা বললাম, যা বোঝালাম, এতটা বোঝা গেল? সুমনা, ক্লিয়ার হয়েছে? হ্যালো, সুমনা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোথায়? মনিকা, বোঝা গেছে? অশ্বান হলো কেন? সারথি অশ্বান। বহু আরে বচন আছে না।